This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কালকে রথ, আর রথ মানেই তো রথের মেলা। আপনারা জানেন রথের মেলা মানে সে প্রচুর লোক সমাগম, জনগণ ওর মধ্যে থাকে। এবার সেই নিবু নিবু আগুনে ওই পাঁপড় ভাজা, তারপর রসে ডুবু জিলিপি, মানে সে সমস্ত দিনগুলো গেছে, কিন্তু গিয়েও যেটুকুনি আছে সেটার মধ্যে একটা নস্টালজিয়া আছে, এটা আপনারা সবাই জানেন। আর রথের মেলা মানেই তো সেই কোথাও গিয়ে সাহিত্য সম্রাটের সে রাধারানীর কথাটা আপনাদের মনে পড়ে যাবে, মাহেশের রথের মেলা। ফলে এই সময় যদি সেরকম কিছু হতো, নিশ্চিতভাবে আমাকে লিখতে হতো যে সোশ্যাল মিডিয়ায় তারপর সবাই মিলে সেই হারিয়ে যাওয়া নিয়ে কত কিছু লিখলো ঠিকলো। তো যাই হোক, আপনারা কী ভাবছেন সেটা আমি বুঝতে পেরেছি যে শুরু যখন রথ নিয়ে করেছি, আর রথের মেলা এবং তাতে যে জনসমাগম অর্থাৎ জনগণের যেহেতু একটা যোগাযোগ আছে, ফলে এটার মধ্যে রাজনীতি ঠিক খুঁজে পাবো। দেখুন, জগন্নাথ দেবকে খুঁজে পেতে চাইছি, আপনারা রাজনীতির কথা বলছেন। আসলে আপনাদের দোষ দিই না, দিনের শেষে আমরা তো সাংবাদিক, ফলে সাংবাদিকের কাজ সাংবাদিক করবে। কিন্তু তার আগে একটা নিপাট আপনাদের গল্প বলি, এই পুরীরই গল্প। এবার ভাবছেন তো পুরীর সঙ্গে তো আমাদের রাজ্যের একটা আকচি সম্পর্ক। ওই জবের থেকে দীঘায় আমাদের জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, এবার সে তো ছিল। ওই সময় যেরকম বদলে গেছে, রাধারানীর সময় থেকে আজকের দিন অবধি সবই বদলে গেছে, সুতরাং আকচিও চলে গেছে। এবার বরঞ্চ ওই পুরীর থেকে রাজ মুকুট আসছে দীঘায় জগন্নাথ দেবের জন্য, বুঝতে পারছেন? একটা যোগসূত্র তৈরি হয়ে গেছে। এটা নিয়ে আপনাদের পরে একটুখানি এটার একটা বড় তাৎপর্য আছে, সেটা আলোচনা করে দেখাবো। কিন্তু তার আগে একটা গল্প শোনে, বললাম না গল্পের মুডে আছি। এই গল্পটা একজন অত্যাচারী রাজার, লোকশ্রুতির রাজা তো, ফলে রাজার নামটা ঠিক জানা নেই, কিন্তু তিনি ওই পুরীর ওখানে রাজত্ব করতেন। একদিন তিনি ফরমান দিলেন যে রথ চলা বন্ধ, আমার অনুমতি না পাওয়া পর্যন্ত রথ চলবে না। চলবে না তো চলবেই না, কথায় বলে না ওই হাকিম নড়ে তবু হুকুম নড়ে না, এর তো রাজার মানে ওরকম দর্দণ্ড প্রতাপ রাজার একটা হুকুম বলতেই পারেন, সেই সত্যজিৎ রায়ের মতো আর কি দাপট সেই গুপিবাঘা বলেছিল হীরক রাজাকে দেখে, সেরকম আর কি। তো যাই হোক, এই রথযাত্রা ওই রাজার হুকুমে তো বন্ধ হয়ে গেল। আর বন্ধ হয়ে যেতে এই রাজ্য জুড়ে নাকি শুরু হয়ে গেল অঘটন। হঠাৎ করে বর্ষা উধাও হয়ে গেল, তীব্র খরা, মাঠের ফসল মাঠে নষ্ট হচ্ছে, অনাহার, দুর্ভিক্ষ, মহামারী, মানে যা খারাপ হয় আর কি সব হতে শুরু করলো। দেওয়ালে ওইভাবে পিঠ থেকে যাওয়ায় রাজার সৈন্যদের ভয় উপেক্ষা করে প্রজারা তারা সরাসরি রাজদ্রোহের ডাক দিল। এবার সেই সময় রাজার দিব্যজ্ঞান লাভ হলো, তিনি বুঝতে পারলেন যে তিনি আসলে নিজের দাপট দেখাতে গিয়ে স্বয়ং জগন্নাথ দেবের ক্রোধের মুখে পড়েছেন। এবার সেটা যখন বুঝে ফেললেন, ব্যাস রাস্তা খুঁজে নিলেন। ভয়ে আর অনুশোচনায় কাঁপতে কাঁপতে রাজা পরদিন সকালেই রথের সামনে এসে হাঁটু গেড়ে বসলেন, প্রজাদের কাছে ক্ষমা চাইলেন, আর নিজের রাজকীয় দম্ভকে নিজেই ধুলোয় মিশিয়ে দিতে ঝাড়ুদার হয়ে গেলেন। সে সময় ঝাড়ু দেওয়ার কাজকে একটু নিচু জাতের কাজ বলে মনে করা হতো, চণ্ডালদের কাজ এরকম বলা হতো আর কি। রাজা সুতরাং মনে করলেন যে ওই কাজটা করলে তিনি তার দম্ভ যে ত্যাগ করেছেন, একদম মাটির মানুষ হয়ে গেছেন, সেটা বোঝাতে পারবেন। দিনের শেষে অবশ্য রাজা ওই জন্য যে সে ঝাড়ু আপনার আমার মতো ওই নারকলের শলা দিয়ে তৈরি ঝাড়ু নিয়ে তো নামলেন সোনার তৈরি ঝাড়ু হাতে। তা হোক না সোনার, দিনের শেষে তো ঝাড়ু। তো এই তিনি এরকমভাবে ঝাড় দিচ্ছেন মানেই তার একটা বিরাট প্রায়শ্চিত্ত হলো। এবং তারপর চন্দন জলঠল ছিটিয়ে তিনি রথ টানার অনুমতি দিলেন। রথের চাকা গড়ালো আর সব মেঘ কেটে গেল। ভালো না গল্পটা? এবার মুশকিল হচ্ছে, এই গল্প কি শুধু আমি পড়েছি? এই গল্প কি শুধু আপনি শুনছেন? এই গল্পটা তো ডোনাল্ড ট্রাম্পও শুনেছে,
সিরিয়াসলি বলছি, আমার ধারণা শুনেছেন, এবং তিনি যে কাজকর্মগুলো করছেন সেগুলো তো ওই রাজাকে দেখে, রাজার মতোই তাকে তো দম্ভ পেয়ে বসেছিল, এবং সেই জন্য তিনি রাজা ওখানে রথের চাকা থামিয়ে দিয়েছিলেন, রথ চলবে না। আর ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন জাহাজ চলবে না, হরমুজ ওটার ওপর আমার নিয়ন্ত্রণ, কেউ ওখান দিয়ে কোনো জাহাজ পার করতে পারবে না যতক্ষণ আমি না বলবো। তারাই পার করতে পারবে যারা আমাকে নজরানা দেবে, অর্থাৎ তাকে ট্যাক্সও দেবে, 20% ট্যাক্স ঠিক করে ফেলেছিলেন। তার বদলে তিনি কি করবেন, তাদের ওখান দিয়ে নিরাপদে পার করে দেওয়ার রাস্তা করে দেবেন। তাকে যতক্ষণ না, তিনি যতক্ষণ না অনুমতি দিচ্ছেন, তাকে যতক্ষণ না নজরানা দেওয়া হচ্ছে, সন্তুষ্ট করা হচ্ছে, কাউকে যেতে দেবেন না। বললেন তো বটে, কিন্তু বলতে গিয়ে তার অবস্থাও তো ওই রথের চাকা বন্ধ করে রাজার যে অবস্থা হয়েছিল তারও তো সেই অবস্থা হয়েছে গিয়ে। কি হবে? আরে ওই হরমুজ দিয়ে তো শুধু ইরানের জাহাজ চলে না, ওই হরমুজ দিয়ে গোটা বিশ্বের বিভিন্ন দেশের জাহাজ চলে যারা জ্বালানি নিয়ে যায় ওখানে। এবং তার থেকেও বড় কথা, কোত্থেকে জ্বালানি নিয়ে যায় তারা? কাতার, কুয়েত, সৌদি, আমির শাহী, ওমান, এই সমস্ত দেশ থেকে। এই দেশগুলো কারা? এই দেশগুলো আমেরিকার বন্ধু রাষ্ট্র শুধু নয়, এই দেশগুলোর উপর আমেরিকার অর্থনীতিটা নির্ভর করে। এই দেশগুলো যদি ওখানে বিনিয়োগটা বন্ধ করে দেয়, আমেরিকার অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। ইতিমধ্যেই ওখানে সিবিও নামে একটা সংস্থা, নিরপেক্ষ সংস্থা, তারা ঘোষণা করে দিয়েছে, তারা এরকম বিভিন্ন অর্থনীতির বিশ্লেষণ করে, তারা সব বিশ্লেষণ করে দেখিয়ে দিয়েছে আমেরিকার অর্থনীতি মুখ থুবড়ে পড়লো বলে। সামনের বার ঘাটতি বাজেট হবে, জিডিপি হু হু করে পড়বে। আর এই চাপটা ডোনাল্ড ট্রাম্পের ওপর চেপে বসেছে। তিনি বুঝে গেছেন যে এই সমস্ত করতে গিয়ে তিনি যদি তার এই বন্ধু রাষ্ট্রগুলোকে চটিয়ে দেন, সেই কবে থেকে আইজেনহাওয়ার ডক্ট্রিন চলছে, যার মাধ্যমে তিনি ওদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছেন, বা ওই কার্টার ডক্ট্রিন চলছে, যার মাধ্যমে তেল ঠেলেগুলোকে দিব্যি সেগুলোকে পাচার টাচার করছেন আর কি, মানে তার মাধ্যমে তাদের ডলারের মাধ্যমে সব কিছু হবে, সমস্ত ঠিক হচ্ছে। এই সমস্ত নিজেদের বিভিন্ন, তার অতীত প্রেসিডেন্টরা যে কাণ্ড কারখানাগুলো করে গেছিলেন তাদের অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য, এই আরব দুনিয়াকে কেন্দ্র করে সেই জায়গাটাতেই তো উনি হাত দিয়ে বসেছেন। ফলে তার দেশে তো ওই 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 পুরীর রাজার মতো অনাহার, খরা, অনাসৃষ্টিকাণ্ড, একদম সোজা কথায়। সুতরাং তিনি মানে তার ওই দিব্যজ্ঞান লাভ হয়েছে, মানে তিনি একটু একটু করে পেছোতে শুরু করেছেন। প্রথমে বলেছেন বন্ধু রাষ্ট্রগুলো, অর্থাৎ ওই সৌদি, আমির শাহী, কাতার, কুয়েত, এদের ছাড় দেবেন। তারপর আস্তে আস্তে সবাইকে ছাড় দিয়ে দিয়েছেন, কাউকেই আর আটকাতে পারেননি। কারণ যে জিনিসটার কথা বলে আটকাবেন বলছিলেন সেটাই তো তিনি করে উঠতে পারেননি। ওই যে জাহাজগুলোকে নিরাপদে পার করে দেবেন বলছিলেন, ইরান তো উল্টে তাদের জাহাজে মেরে বসে আছে। যে জাহাজ পার করার চেষ্টা করছে তাদের অনুমতি ছাড়া তাকে মেরে দিচ্ছে। আপনারা জানেন, সদ্য একটা জাহাজে এরকম আক্রান্ত হয়ে সেখানে একজন ভারতীয় মারা পর্যন্ত গেছেন, কারণ সেই জাহাজে তিনি নাবিক হিসেবে কাজ করছিলেন। এটা নিয়ে আমাদের বিদেশ মন্ত্রক অত্যন্ত তীব্র প্রতিক্রিয়া দিয়েছে, কিন্তু সেটা তো আলাদা কথা। মোদ্দা কথা হচ্ছে যে ট্রাম্পের ওই যে আশ্বাসবাণী, মানে আশ্বাস মানে কি, তিনি নিরাপত্তা দেবেন, তিনি জাহাজ পার করিয়ে দেবেন, তার বদলে তাকে নজরানা দিতে হবে, এত কিছু ঘোষণা করে দেওয়ার পর দেখলেন সবাই যখন বুঝে গেল ওটা ফাঁকা কলসি, ঢাং ঢাং করে বাজছে, তারা যে এমনিই মানবেন এটা তো তিনি বুঝতে পেরেছেন। মাঝখান থেকে লাভের লাভ, এই সমস্ত দেশগুলো যদি তার দেশের বিনিয়োগটা বন্ধ করে দেয় তাহলে তো হাড়ির হাল হয়ে যাবে। সুতরাং মানে পশ্চাদপসারও। এইবার আপনাদের ওই একদম পুরো মিলে গেল কিনা বলুন। এবার আমি নিশ্চিত ওই গল্পটা পড়েছিলেন ট্রাম্প। এইবার আপনাদের আরেকটা গল্প বলি। এই গল্পটা যদি আপনারা না শোনেন তাহলে ওই প্রথম গল্পটা বলাটা বৃথা হয়ে যাবে, জানেন তো। মানে ওটাই ইদানিং সিনেমায় হয় না, সিকুয়েল, একটা গল্প শেষ হয় সেখান থেকে দ্বিতীয় সিনেমাটার গল্প শুরু, এটাও সেরকম। এটাও ওই পুরীরই সেখানকার রাজার গল্প, কিন্তু এই রাজার গল্পটা গল্প না, এই রাজাকে
জানা যায় এবং শোনা যায় একদম বাস্তব ভিত্তিক গল্প। তখন পুরীর রাজা ছিলেন পুরুষোত্তম দেব। তিনি কাঞ্চির রাজকন্যার প্রেমে পাগল হয়ে তাকে বিয়ে করবেন বলে ঠিক করলেন, এবং এই কাঞ্চির রাজা তারও এতে কোনো আপত্তির কিছু ছিল না আর কি। এই গোটা ব্যাপারটা ওই পরিবারের মতো বিয়ে টিয়ে এরকম কোনো ব্যাপার নেই, সবাই রাজি, রাজা সম্বন্ধ হচ্ছে তো এর মধ্যে কোনো অসুবিধে নেই। মুশকিলটা হলো অন্য জায়গায়। ওই যে সেই রাজা, আগের রাজা, ওই সামনে ঝাড় দেওয়ার প্রক্রিয়াটা চালু করে গেছিলেন, সোনার ঝাঁটা দিয়ে হলো, সেটা কিন্তু চলছিল। পুরীর রাজারা সবাই ওই রথযাত্রার আগে ঝাড় দিয়ে রাস্তাটা পরিষ্কার করতেন, তখনও করছিলেন। তো কাঞ্চির রাজা তিনি পুরী চলে এসেছিলেন হবু জামাইকে দেখতে, যে যার সাথে সম্বন্ধ করছে একটু তার ঘর বাড়ি একবার চাক্ষুষ তো করবো। গিয়ে দেখেন হবু জামাই রথের সামনে ঝাড় দিচ্ছেন। ব্যাস, কাঞ্চির রাজা তিনি তো একদম বিরাট হতাশ হয়ে পড়লেন এবং ঘোষণাই করে দিলেন, এটা কি ঝাড় দিচ্ছে, ও কোনো ঝাড়ুদারের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না। প্রবল অপমান হলো পুরুষোত্তম দেবের। ঠিক করলেন কি এত বড় কথা, কাঞ্চি আক্রমণ করে বসলেন, কাঞ্চিকে হারালেন। সেটার মধ্যে আবার লোকে বলে আর কি, ওখানকার জনশ্রুতি, সেখানে নাকি জগন্নাথ দেব এবং বলরাম তারা ওই ছদ্মবেশে রাজাকে সাহায্য করলেন এবং কাঞ্চির পরাজয় হলো। কাঞ্চি জয় করে পুরুষোত্তম দেব কাঞ্চির রাজকন্যা পদ্মাবতীকে কাঞ্চির থেকে পুরীতে নিয়ে এলেন। নিয়ে এসে বললেন, বিয়ে তো করবো না, ওকে আমি একজন ঝাড়ুদারের সঙ্গেই বিয়ে দেবো। এবার মন্ত্রী দেখলেন, তিনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি ছিলেন আর কি, এখনকার মন্ত্রীদের মতো না, তার মানে দেশের দশের এবং রাজ্যের এদের জন্য ভাবতেন। তা তিনি দেখলেন এটা হতে দেওয়া যায় না, এটা ঠিক হচ্ছে না আর কি, কার দোষে কে শাস্তি পাবে, এটা কেন হবে। তা তিনি চুপচাপ ওই রাজকন্যাকে তিনি বলে, আমি করে দিচ্ছি সব ব্যবস্থা, কোনো চিন্তা নেই বলে রাজকন্যাকে নিজের বাড়িতে গিয়ে রাখলেন। আর পরের দিন রাজা যখন ওই রথের সামনে ঝাড় দিচ্ছেন, তখন এসে বললেন, মহারাজ আপনি তো বলেছিলেন ঝাড়ুদারের সাথে বিয়ে দেবেন, তবে আপনার চেয়ে বড় ঝাড়ুদার আর কে আছে, সুতরাং আপনি পদ্মাবতীর পানি গ্রহণ করুন। রাজযাত্রার কথা বুঝতে পারলেন রাজা এবং পদ্মাবতীর পানি গ্রহণ করলেন, মধুরেণ সমপয়েত। এইভাবে ব্যাপারটা হলো আর কি, কারণ তিনিও বুঝতে পারলেন যে জগন্নাথ দেব হয়তো কোনো মহিলার অপমানটা এইভাবে সহ্য করবেন না, আবার অনাসৃষ্টি কাণ্ড হয়ে যাবে, তার থেকে গোটা ব্যাপারটা ঠিকঠাক করে মিটিয়ে নেওয়াটা ভালো। মানে দেবতার রোষে পড়ার ভয় রাজাদের সে যুগেও ছিল, এই যুগেও আছে। এই যুগের রাজা তারা তো পলিটিক্যাল লিডার, রাষ্ট্রপ্রধান। ওই ডোনাল্ড ট্রাম্পের কথা বললাম, ট্রাম্পের থেকে বড় রাজা এই মুহূর্তে কে আছে, অন্তত তিনি নিজে এ কথাই তো ঘোষণা করেন। ট্রাম্প ধর্মে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, ফলে কোট আনকোট ঈশ্বরের প্রতি ভয় আর ঈশ্বরের অনুগ্রহে মুক্তি, এই দুই এই প্রোটেস্ট্যান্ট বিলিফ নিশ্চয়ই তারও আছে। কিন্তু যুগটা বদলেছে তো, কিন্তু তাও তিনি ওইখান থেকে বেরোতে পারেননি। ওই শাস্ত্র যতটা না, তার থেকেও বেশি অর্থশাস্ত্রকে যদিও তিনি বেশি মানেন, কিন্তু ফল তো একই। তিনি বুঝে গেছেন যে দেখুন, এই যেরকম করে হয়তো গোটা ব্যাপারটার মধ্যে একটা খাল কেটে কুমিরকে ডেকে আনার মতো ব্যাপার রয়েছে, তিনি ওই হড়মুজে বসে কুমির ডেকে নিয়ে আসছেন কিনা এটা নিয়ে তার মধ্যে নিশ্চয়ই সংশয় জেগেছে আর কি। এই যে কাণ্ড কারখানা করছেন, এটা তো দেশ দশ গোটা বিশ্বের ভালো তো করছেন, সবারই ক্ষতি করছেন। এবারে কর্মফল যদি ভোগ করতে হয়, সে তো কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। কেলেঙ্কারি মানে তাদের কাছে কেলেঙ্কারি একটাই, মানুষজন খেপে যাবে এবং তার রাজত্ব মানে তার এরপরে আর থাকা হবে না গদিতে, চেয়ার যাবে, এটাই তো সেটা হওয়ার তো সমূহ সম্ভাবনা। কারণ মার্কিনিরা এই একটা ব্যাপারে ভীষণ পার্টিকুলার, তারা কোনোভাবেই নিজেদের দেশের লোকের কফিন দেখতে চান না, দেখলেই ক্ষিপ্ত হয়ে যান। এবার যতগুলো যুদ্ধ এরকম মার্কিনিরা এইভাবে করতে গেছে, সে ভিয়েতনাম হোক আফগানিস্তান হোক, সবকটাতে তাদের কিন্তু মুখ পুড়েছে, আপনারা জানেন। একটা করে বিমানে করে মার্কিন সেনাদের কফিন ফেরত এসছে, আর মার্কিনীদের মধ্যে ক্ষোভ তীব্র আকার নিয়েছে, সবাই এই ক্ষোভের আগুনে পুড়ে মরেছে।
সুতরাং এই হরমুজটা ডোনাল্ড ট্রাম্পের জন্য ওয়াটারলু হতে চলেছে কিনা সেই সংশয় তো একটা দেখা দিচ্ছে। সেটাকে কোনোভাবেই সেটাকে অগ্রাহ্য করা যাচ্ছে না। এবার দেখুন, অতীতে সুয়েজ খালে গিয়ে ইংল্যান্ড ডুবেছিল, তিনি হরমুজ খালে এসে ডুববেন কিনা সেটা নিয়ে লোকে আলোচনা শুরু করেছে। এই ভয়ই বোধহয় ট্রাম্প ঠিক করে ফেলেছেন যে না বাবা, এই সামলে যাওয়াটা খুব দরকার আর কি, শুভবুদ্ধি দরকার। তাই এই ক্ষেত্রে তার শুভবুদ্ধি কী হচ্ছে, ঠিক করেছেন তিনি আরব দুনিয়াতে, মানে ঠিক যেরকমভাবে আফগানিস্তান থেকে মার্কিন সেনাকে ফেরত নিয়ে চলে গেছিলেন, ঠিক সেইভাবে আরব দুনিয়াতে বিভিন্ন জায়গায় যেখানে যত মার্কিন সেনারা রয়েছে তাদের ধাপে ধাপে সরিয়ে নিয়ে চলে যাবেন। নিশ্চয়ই মনের মধ্যে ভয়টা ঢুকেছে যে ইরানকে কিছু তো করতে পারছেন না। ইরান বলেই দিয়েছে যেখানে যেখানে ওই বিভিন্ন পাশের দেশগুলোতে, সেই দেশগুলোতে যেখানে যেখানে মার্কিন সেনা ঘাঁটি রয়েছে সব জায়গায় আঘাত হানবেন। এবং আপনাদের বলেছিলাম, মনে আছে আপনাদের, যে মার্কিনীদের ডিফেন্স বলতে কোনো কিছু বেঁচে নেই, যে কোনো সময় ওই ইরানি আক্রমণে তাদের সেনাদের প্রাণ যেতে পারে, এটা তারা বুঝে গেছেন। ইরাকে একটা সময় 1.5 লাখের মতো মার্কিন সেনা ছিল, কমাতে কমাতে এখন 2,500-এর মতো রয়েছে। সেই 2,500-কেও ফিরিয়ে নিয়ে আসবেন বলে ঠিক করে ফেলেছেন ট্রাম্প সাহেব। সুতরাং বুঝতে পারছেন কীভাবে অদ্ভুতভাবে সেই আমাদের দেশের গল্পের সঙ্গে রাজাদের থেকে কোথাও গিয়ে আমাদের ট্রাম্প সাহেব তিনি একটু হলেও শিক্ষা নিয়েছেন এবং তার সঙ্গে কি অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। ওই বলি না, গোটা বিশ্বটা, পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে তোমার আমার বোকা বাক্সতে বন্দি। গোটা বাক্সতে দরকার নেই, ওই বোকা বাক্সর ব্যাপার নেই। সত্যি সত্যি পৃথিবীটা খুব ছোট্ট হয়ে গেছে। কারণ সবারই, সব রাজারই গদি যাওয়ার ভয়টা মারাত্মক। এবার দেখুন, এই যে দুটো জায়গার দুটো ঘটনার কথা বললাম, যে এটা তাদের ওয়াটারলু হবে কিনা, বা ওই সুয়েজে গিয়ে সেই যে ব্রিটিশ সূর্য অস্ত গেছিল তারপর থেকে আর তারা কখনো উদিত হলো না, এই সমস্তগুলো যে বললাম, এইগুলোর থেকে হয়তো শিক্ষা নিয়েছেন, কিন্তু অনুপ্রেরণাটা কোথার থেকে নিয়েছেন ট্রাম্প, সেইটা নিয়ে আপনাদের কিন্তু এই গল্প শোনার পর কোনো রকম সংশয় থাকার কথা না। নিশ্চিতভাবেই এই সমস্ত জায়গার থেকে তিনি অনুপ্রেরণা নিয়েছেন। এবার এটা শোনার পর আপনাদের কানে খট করে আমি জানি একটা শব্দ তো বেজেছে, অনুপ্রেরণা। কারণ আমাদের রাজ্যে গত 15 বছরের দৌলতে অনুপ্রেরণা শব্দটার একটা অন্যরকমই মানে হয়ে গেছে, এটাকে কেউ অস্বীকার করতে পারবেন না। এখানে অনুপ্রেরণার উৎস, অনুপ্রেরণার ভাণ্ডার সব কিছু একটা জায়গাতেই ছিল। এখন বিভিন্ন জায়গায় হয়তো অনুপ্রেরণা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফলে ট্রাম্প সাহেব কোথার থেকে অনুপ্রেরণা নিয়েছেন সেটা বলতে না পারলেও আমাদের কিন্তু মনে হচ্ছে, জানেন তো, এই যে একটা সময় সেই যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যাবতীয় অনুপ্রেরণার উৎস হিসেবে জানতাম, মানে শিল্প থেকে শৌচালয় বা ধরুন ওই কোথাও গিয়ে চিড়িয়াখানায় জন্মটন্ম নেওয়া পশু টশু, সেখান থেকে শুরু করে বিভিন্ন চাকরি বাকরি সব কিছুর ক্ষেত্রে যখনই যাই শুনেছেন সব কিছুতেই তো ওনার থেকে অনুপ্রেরণা শুনেছেন, এটাই তো। কিন্তু এখন তো সেই ব্রিটিশ সূর্য যেরকম ডুবে গেছিল, তৃণমূল সূর্যও তো ডুবে গেছে, অস্ত গেছে। এখন তো অন্য সরকারের আমল। ফলে অনুপ্রেরণা কি কম পড়িয়ে আছে রাজ্যে? সেই জন্যই কি অনুপ্রেরণা একটু বাইরের রাজ্য থেকে আনা হচ্ছে? দেখুন, এটা কেন বলছি আপনারা ভাবছেন তো, এটা কিন্তু এমনি বলছি না। দেখুন, শুধু ভাববেন না যে সব কিছু এটার সঙ্গে ওটা ওরমভাবে বলি। এটা নেতারা চিরকাল আমাদের শিখিয়ে এসছেন, জানিয়ে এসছেন, তারা পথ দেখিয়ে এসছেন, আমরা সেই পথে, মহাজ্ঞানী মহাজন যে পথে চলেন আমরাও সে পথে চলেছি। এক্ষেত্রেও তাই। আপনাদের এই সর্বশেষ যে অনুপ্রেরণার কথাটা আপনারা শুনেছেন, কার মুখ থেকে শুনেছেন এবার খেয়াল করে দেখুন। আমি একটা জিনিস খেয়াল করেছি, জানেন তো, ওই যেহেতু তৃণমূলের সমস্ত নেতা মন্ত্রী যে কোনো বক্তব্য যাই বলুন না কেন, প্রথম লাইনটা শুরু করতেন যে মাননীয়া নেত্রীর অনুপ্রেরণায়, এইটা বলে।
এবার এটা যে ওই একদম পুরো ফিক্সড একটা লব্জ হয়ে গেছে, যেন ওনাদের কপিরাইট নেওয়া আছে, এটা সম্ভবত এই বিজেপির নেতা মন্ত্রীরা তারা খুব ভালো করেই বুঝে গেছিলেন। একটা অদ্ভুত তাদের মধ্যে রেজিস্ট্যান্স কাজ করে, আমি দেখেছি তারা খুব সচেতনভাবে ওই শব্দবন্ধন বা ওই অনুপ্রেরণা শব্দটাকে আরও সুনির্দিষ্টভাবে বললে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু অনেকদিন বাদে তাই জন্য শুনছিলাম না, এই বিশেষ করে ওই 4th মের পর থেকে, 4ঠা মের পর থেকে আমরা অনুপ্রেরণার কথাটা খুব বেশি শুনছিলাম না। শুনলাম এই সদ্য, এই দুদিন শুনলাম কার কাছ থেকে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছ থেকে। আপনাদের মনে আছে ওই তারকেশ্বরে গেছিলেন তিনি, তারকেশ্বরে ধর্ম সম্মেলন হলো আর কি, এবং সেখানে তিনি ওই তারকেশ্বরের উন্নয়নের জন্য 15 কোটি টাকা দিয়েছেন। গোটা ব্যাপারটার মধ্যে তিনি একদম সত্যি জায়গাটাকেই যেভাবে তিনি দেখতে চেয়েছেন, হয়তো জায়গাটা বদলে যাবে। এবং ওখানে এই সামনে শ্রাবণ মাস, তারকেশ্বরে তো ভক্তদের ঢল নামে। ওই বৈদ্যবাটির থেকে তারকেশ্বর অবধি পুরো রাস্তাটায় কিছুটা দূর অন্তর মানুষজনের জন্য বিভিন্ন রকম তাদের জন্য সহায়তার ব্যবস্থা করা হয়েছে। এগুলো তো হয়েছে, তার সাথে ওই ভিড়ের ওপর যদি ওয়েদার ঠিকঠাক থাকে আর কি, তাহলে হেলিকপ্টারে করে যে ওই গোলাপের পাপড়ি বর্ষণ করা হবে সেটাও তো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। এবং এই জায়গাটাতেই তিনি জানিয়েছিলেন যে কোত্থেকে তিনি এই অনুপ্রেরণাটা পেয়েছেন না, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছ থেকে। এই আমরা প্রথম এতদিন পর একটা অনুপ্রেরণার কথা শুনলাম, তাও এ রাজ্য থেকে না, বাইরের রাজ্য থেকে আসা অনুপ্রেরণা। এবার যখন বলছেন তখন নিশ্চয়ই তিনি এই অনুপ্রেরণাটা পেয়েছেন। এবার শুধু ওখানেই ব্যাপারটা থেমে আছে নাকি অনুপ্রেরণা আরও এসছে, সেটা নিয়ে অবশ্য আলোচনা আমি জানি আপনাদের মনের মধ্যে খুঁজখুঁজ করছে। বিরোধী নেতাদের মনে তো খুঁজখুঁজ করছি, তারা মুখে বলেও দিচ্ছেন। মানে এই যে ধরুন, এই যে দক্ষিণেশ্বরে 200 দোকান অবৈধ নির্মাণ সব ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। চারপাশে যেখানে হকাররা অবৈধ বাড়ি ঘর স্টল তৈরি করেছিলেন সবগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে তৃণমূলের নেতারা মন্ত্রীরা বিভিন্ন জায়গায় তারা যে দখলদারি যে অবৈধ নির্মাণ সব করেছিলেন সেগুলোকেও সব ভেঙে গুড়িয়ে দেওয়া চলছে এগুলো। এবার কি দিয়ে করা হচ্ছে? বুলডোজার। যোগী আদিত্যনাথকে কি বলা হয়? বুলডোজার মুখ্যমন্ত্রী। আপনারা জানেন ওখানকার সরকারকে বুলডোজার সরকার বলে নাম দেওয়া হয়েছিল একটা সময়। মানে বুলডোজারটা একটা প্রতীক হয়ে গেছে আর কি। এবার বিরোধীরা হয়তো ভাববেন বা বলছেনও যে এই বুলডোজারের ব্যবহারটা আসলে হাতির দাঁতের মতো। ওই যে হাতির একটা দাঁত খাওয়ার আর একটা দেখানোর থাকে, এটা হচ্ছে সেরকমই। অবৈধ নির্মাণ ভাঙতে যে বুলডোজারগুলো কাজ করছে, এগুলো নাকি আসলে এটা মানে যেটা দেখাচ্ছে আসল এটার উদ্দেশ্য নাকি বিরোধীদের ভেঙে গুড়িয়ে দেওয়া আর কি। এটাই নাকি আসল টার্গেট, জানি না আমরা। আবার এই যে ধরুন বারুইপুরে এনকাউন্টার হলো, এটাকেও তো প্রতীক বলা হচ্ছে, বা এটার পেছনে অনুপ্রেরণা আছে ওই হয়তো যোগী আদিত্যনাথের, এটা বলা হচ্ছে। কারণ এই এনকাউন্টার বিষয়টাকে তো যোগী আদিত্যনাথ একটা প্রায় মডেলে পরিণত করে ফেলেছেন। 17,000-এর বেশি নাকি এনকাউন্টার হয়েছে এই এত বছরে ওখানে, মানে তার রাজত্বকালে। ছোট বড় বিভিন্ন আর কি। মানে এনকাউন্টার মানে সবসময় যে ধরলা ঠাই করে মেরে দিলে এরকমও না, ভয় দেখাতেও তো 2-4টে হয় আর কি, কিন্তু হয়েছে। এটাই ওখান থেকে শোনা যায়, একদম পরিসংখ্যান দেখছিলাম আমি আর কি। তো এটা সংখ্যাটা সত্যি হোক মিথ্যে হোক, এই ব্যাপারটা, এই অনুপ্রেরণার ব্যাপারটা, এটা যে কোথাও গিয়ে একটা ম্যাচ করে যাচ্ছে। এবং অনুপ্রেরণা শব্দটা যে এতদিন বাদে এই দিন বদল বা জমানা বদলের পর আবার যে একটুখানি একটা প্রাসঙ্গিকতা পাচ্ছে, এটাকে অস্বীকার করতে পারবেন? এবার আরেকটা জিনিস দেখুন একটু উল্টো দিক থেকে। অনুপ্রেরণা কি সবসময় ওই নেতিবাচক বিষয় হয়? মাঝে মধ্যে ইতিবাচকও তো হতে পারে। ইতিবাচক কখন? দেখুন ওই যে জগন্নাথ দেবের ওই রথযাত্রার জন্য পুরীর থেকে যে রাজমুকুট আনা হবে বললাম, সেটা আপনাদের তখন বলেছিলাম একটা তাৎপর্য আছে। এবার বলছি তাৎপর্যটা কি। এটাও একটা অনুপ্রেরণা। বলা ভালো পুরীর থেকে এখন অনুপ্রেরণা নিচ্ছে দীঘা। কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পুরীর জগন্নাথ ধামের
কম্পিটিটর হিসেবে দীঘার জগন্নাথ ধামকে প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছিল। মাহাত্ম্য ঠাহাত্ম্যগুলোও যাতে ম্যাচ করিয়ে দেওয়া যায় সে একটা প্রচেষ্টা তৈরি হয়েছিল। এটাকে কোনোভাবেই যারা এই ধর্মীয় বিষয় টিষয় নিয়ে মাথা ঘামান তারা একদমই, বিশেষ করে বিজেপি তো সেই সময় কোনোভাবেই মান্যতা দেয়নি। মনে আছে আপনাদের যে সেই সময় মন্দিরে গেছিলেন দিলীপ ঘোষ, সেটা নিয়ে কত কেলেঙ্কারি হয়েছিল, তাকে দলের ভেতরেও কত প্রশ্নের সামনে পড়তে হয়েছিল এবং তখন তিনি ব্যাখ্যা দিয়েছিলেন যেই গোটা বিষয়টায় তৃণমূল একা, দিনের শেষে তো একটা ধর্মীয় বিষয় আর ধর্ম সংক্রান্ত বিষয়ে বিজেপির একটা তো একাধিপত্য রয়েছে। তো সেই জায়গাটায় একা বিরোধীরা বা মানে ওক্ষেত্রে তাদের বিরোধী আর কি, মানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাই পুরো ক্ষীর খেয়ে চলে যাবেন এটা তো হতে দিতে পারা যায় না। সেই জন্য তিনি হাতটা ছুঁয়ে রেখেছিলেন দলের তরফ থেকে। তিনি যে কতটা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন সেটা এখন বোঝা যাচ্ছে। ওটা সংস্কৃতি কেন্দ্রই হোক যাই হোক, ওটার ভেতরে তো জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি রয়েছে। ঈশ্বর তো সর্বত্র বিরাজমান, যেখানে তিনি আছেন সেখানেই তার মাহাত্ম্য অটোমেটিকভাবে থাকার কথা। এই সত্যটা যে কোনোভাবে অগ্রাহ্য করার ইচ্ছে এখনকার বিজেপি সরকারের নেই সেটা তো এবার বোঝা যাচ্ছে। পুরীর থেকে রাজমুকুট আসছে, ওড়িশা সরকার, পুরীর মন্দির কর্তৃপক্ষ এদের সঙ্গে কথা বলে কাল আনা হচ্ছে রাজমুকুট। এই রাজমুকুট পরেই কাল রথে উঠবেন জগন্নাথ বলরাম আর সুভদ্রা। এটাকে অনুপ্রেরণা বলবেন নাকি মাহাত্ম্যর অনুপ্রেরণা ছড়ানো বলবেন নাকি অন্য আমলের এই যে অনুপ্রেরণা অর্থাৎ ভক্তির সুফল পাওয়ার চেষ্টা বলবেন সেটা আমরা জানি না, কিন্তু অনুপ্রেরণা যে বিভিন্নভাবে বয়ে চলেছে এবং কোনো রকম অনুপ্রেরণার লাভ থেকে কেউ যে বঞ্চিত হতে চান না সেটা কিন্তু আমরা একদম বিলক্ষণ বুঝতে পারছি। আমি উত্তরপ্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দেখে উৎসাহিত অনুপ্রাণিত হয়েছি। সেখানেও যারা জলযাত্রী যান তাদের উপরে রাজ্য সরকারের হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হয়। এখানে যদি আবহাওয়া ভালো থাকে প্রত্যেক সোমবার সরকারের পরিবহন দপ্তরের হেলিকপ্টার পুষ্পবৃষ্টি গোলাপ বৃষ্টি করতে থাকবে। ও শ্যামা দাস আয়ত্ত দেখি বস্তু দেখি এখানে, সেই কথাটা বুঝিয়ে দেব 5 মিনিটে দেখে নে। সুকুমার রায়, হ্যাঁ এছাড়া আর কে? আমাকে ভাবায় সুকুমার রায়, ওই ছড়ার নামটা ছিল বুঝিয়ে বলা। মানে দেখো নেতারা আমাদের খুব সহজ সরলভাবে যেভাবে বোঝানো বলে সেটা বুঝিয়ে দেন, আর আমরাও নেতারা বললে খুব সহজভাবে তারা যেটা বলছেন সেটাই বুঝে নিই। আপাতত সরকার সহজ কথায় বুঝিয়ে দিয়েছে যে অনুপ্রেরণাটা কীভাবে কাজ করে, কোন জায়গায় কার অনুপ্রেরণা রয়েছে। কিন্তু এই বললাম অনুপ্রেরণা তো বিভিন্ন ধারায় বহমান চারপাশে বয়ে চলেছে এখন, এটাই তো দেখছি। একবার ওই বলে না গঙ্গা কোথা থেকে এসছে, মহাদেবের জটার থেকে, একবার জটার থেকে বেরিয়ে পড়েছে, তারপর আর কেউ থামাতে পারেনি, বয়েই চলেছে। গঙ্গা তুমি বইছো কেন, এই প্রশ্ন শুদ্ধ করতে হচ্ছে লোকজনকে বড় হয়ে গিয়ে। কিন্তু দেখুন এখানেও অনুপ্রেরণাও তো থামছে না একবার, সেই যে যেখান থেকেই বেরোক যার থেকেই বেরোক চলছে তো চলছেই। প্রশ্ন সেখানেই মদন মিত্র কার থেকে অনুপ্রেরণাটা নিলেন, কারণ আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে তিনি একটা অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন বলে মনে হচ্ছে, সেই অনুপ্রেরণা তো অনেকের মধ্যেই রয়েছে। কার থেকে তিনি এইভাবে অনুপ্রাণিত হলেন? দেখুন গতকাল বিকেল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ই তিনি অনুপ্রাণিত ছিলেন। কাল পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের বিরুদ্ধে কি তোপই না দেখেছিলেন তিনি। ভাবুন তো, ঋতব্রত তৃণমূলের শিবিরের তাকে কী বলেছিলেন কোনো মাইকা লাল থাকলে পদত্যাগ করে তার বিরুদ্ধে লড়ে দেখাক, সমাজের উচ্ছিষ্ট যা খুশি তাই বলেছিলেন। তখন মনে হচ্ছিল যে বিরোধিতা লিডার হতো ऐसा, মদন মিত্র जैसा। জোর কীরকম দেখেছেন, কোনো অবস্থাতে নিজের অবস্থান থেকে সরছেন না। এই রকম অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই ছেড়ে চলে গেছেন, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, সিনিয়র নেতারা সব চলে গেছেন। আরে আমরা তো দেখেছি
মানে ধরুন অফিসে দেখি জানেন তো, মাঝে মধ্যে এক অফিস থেকে অন্য অফিসে লোকজন যায়, লোকজন চাকরি বদল করে, তো যদি একসঙ্গে বেশ কয়েকজন চলে যায় তখন বাকিদের মন খুব উড়ু উড়ু হয়ে যায়। তারা ভাবে যে সত্যি আমারও তো যাওয়া উচিত, আমি কেন যাচ্ছি না। এটা একটা কমন সাইকোলজি। তো তার দলের সবাই হুড়মুড়িয়ে চলে গেলেন ওখানে, তো একজন দুজন করে না, হুড়মুড়িয়ে। চন্দ্রিমা ভট্টাচার্য বা ফিরহাদ হাকিমের কথা ছেড়ে দিন, ওই যতজন 80 জন বিধায়ক ছিলেন, সে 80 জন বিধায়কের মধ্যে ওরা তো বলছেন প্রায় 70 জন 75 জনই চলে গেছেন তাদের দলে, কেউ প্রকাশ্যে, কেউ ভেতরে ভেতরে আর কি। বা ধরুন তাদের সাংসদ ছিলেন 28 জন, 20 জন তো অফিসিয়ালি চলে গেছেন, আরও কত বাড়বে কে জানে। তো এত লোক চলে গেছেন, একটু মনটা উড়ু উড়ু করবে না মদন মিত্র? কিন্তু তখন মদন মিত্রকে দেখে বলেছিল না, যখন যেটা করবেন তিনি 100% ডেডিকেশনের সঙ্গে করবেন। ওই জন্যই তিনি একদম তেড়ে গালাগাল দিচ্ছিলেন, তেড়ে আক্রমণ করছিলেন ঋতব্রতদের। বলেছিলেন তো, যারা যাচ্ছেন তাদের নখের যোগ্য নন ঋতব্রত। আজ তিনিই চলে গেলেন এবং যাওয়ার পর মমতাকে মেসেজে লিখলেন সরি। আচ্ছা, এই যে গেলেন, এতে মদন মিত্র নিজেকে নখ বানালেন নাকি নখের যোগ্য ঋতব্রতকে নখের ওপর নেলপালিশ বানিয়ে ফেললেন? এটা কিন্তু একটা কঠিন অঙ্ক। বড় বড় নেতা, আপনারা যার আন্ডারে নেতৃত্বে যাচ্ছেন সে আপনাদের নখের যোগ্য নয়, ব্যক্তিগত চরিত্রে নয়, সংগ্রামী চরিত্রে নয়। আপনারা যদি জানতে চান যে বহিষ্কার করাটা আমাদের চিঠির লাইনটা ঠিক হয়নি, তাহলে আমি বলবো দেয়ার আর 2 রুলস ইন আওয়ার পার্টি। রুল 1, বস ক্যান ডু নো রং। রুল 2, ইফ বস ইজ রং, সি রুল 1। এটাই আমাদের সংবিধান। আমার যদি মরতে হয়, আমার যদি বলে মরবো, আমি শকুনির হাতে মরবো না, আমি পিতামা বিশ্বের হাতে মরবো। মমতা বন্দ্যোপাধ্যায় ওদের পরামর্শদাতা হবেন কেন? ওরা বলছে আমরা আলাদা ব্লক তৈরি করছি। তৃণমূলের তৃণমূলের জার্সি পরে আপনারা আলাদা ব্লক করবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পরামর্শদাতা হবেন। দেখুন, দুটো ধারার কথা বলেছিলেন মদন মিত্র, যে তাদের সংবিধানে 2টো রুল আছে। হ্যাঁ, একটা রুল, তৃতীয় রুল, মানে যেটা রাজনীতির প্রথম এবং শেষ রুল, সেটা বলতে ভুলে গেছেন। ওটা আপনাদের মনে করিয়ে দিই, রাজনীতিতে চূড়ান্ত বলে কোনো কিছু হয় না। যেটা আজ আছে সেটা কালকে একদম উল্টো হয়ে যেতে পারে। সুতরাং রাজনৈতিক নেতাদের কোনো কথাকেই চূড়ান্ত বলে ধরবেন না, বা তাদের মনের কথা বলে ধরবেন না। এই যে দেখলেন, এগুলো কালকের বক্তব্য, আজ একেবারে ঋতব্রতর কোলে মদন মিত্র দোলে। এটা ভাববেন না যে এটা ওনাকে ব্যঙ্গ করছি, এটা চলছে এখন মিম টিপগুলো আজকাল। দেখুন, এটা তো এখন সোশ্যাল সমাজ মাধ্যম বলে, তো সমাজের প্রতিচ্ছবি, আপনি সেটাকে অস্বীকার করবেন কি করে? সুতরাং সেগুলো বলতে হয়। এবার প্রশ্ন একটাই, এত দ্রুত এই বদলটা সম্ভব হলো কি করে? সুকুমার রায় তো বুঝিয়ে দেওয়ার জন্য 5টা মিনিট চেয়েছিলেন, মদন মিত্র বুঝে গেলেন 1 মিনিটেই সম্ভবত। কারণ দেখুন, গতকাল দুপুরের আগেই ইডির একটা চিঠি পেয়েছিলেন মদন মিত্র। চিঠিতে কি বলা হয়েছিল? বিভিন্ন দুর্নীতির সাথে, পুরনিয়োগ দুর্নীতির সঙ্গে তার যোগাযোগের জন্যই আর কি তার 2 ছেলে আর স্ত্রীকে তলবের কথা লেখা ছিল। চিঠিটা পড়তে, ছোট্ট চিঠি পড়তে নিশ্চয়ই 1 মিনিটের বেশি লাগেনি। এই 1 মিনিটের চিঠি পড়েই কি মদনবাবুর 2016-র একটা কথা মনে পড়ে গেছে? আপনাদের মনে আছে 2016-র ওই বিধানসভা নির্বাচনের আগে ধর্মতলায়, মানে যেখানটায় এতদিন শহীদ স্মরণে অনুষ্ঠানটা করতো তৃণমূল, সেখানে একটা সভা করেছিল বিজেপি। তৎকালীন বিজেপি পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিং ওই সভার থেকে সেই বিখ্যাত আহ্বান জানিয়েছিলেন, ভাগ মদন ভাগ, ভাগ মুকুল ভাগ। মুকুল রায় সেই সময় কিন্তু ওইটার মর্মার্থ বুঝেছিলেন। মানে এটা নিয়ে কারোর কোনো সংশয় নেই যে মদন মিত্রর থেকে মুকুল রায়ের রাজনৈতিক বিচক্ষণতা অনেক উঁচু দরের, এটা নিয়ে কারোর সংশয় নেই। কিন্তু মদন মিত্র যে পিছিয়ে নেই সেটা নিয়েও কারোর মধ্যে কোনো রকম সংশয় থাকা উচিত নয়। ওনার বক্তব্য, ওনার ছেলে খেলা করা, ওনার বিভিন্ন জিনিসপত্র দেখে আপনাদের মাঝে মধ্যে মনে হবে যে হারামও করছেন, কিন্তু ওনার প্রত্যেকটা বিষয়ের মধ্যে একটা
সুচিন্তিত রাজনৈতিক বক্তব্য থাকে এবং একটা বিচক্ষণতা থাকে, অস্বীকার করা যায় না। আমার মনে আছে একবার আমার সাথে ইন্টারভিউ দিতে এসেছিলেন, তখন প্রচুর বিভিন্ন রকম কথা টথা বলছিলেন আর কি। জেলে যেতে হয়েছিল, জেল থেকে বেরিয়েছেন, ফলে দল সেই সময়ে তার ওই তৃণমূলেরই আর কি, কোনো নেতা তার সাথে সম্পর্ক রাখতেন না, প্রচুর ভেতরে ক্ষোভ ছিল, বিভিন্ন সময় টুকটাক বেরিয়ে আসছিল। আমিও ধরেছিলাম আজকে একটা জম্পেশ একটা সাক্ষাৎকার হবে। গোটা সাক্ষাৎকারটায় যা যা প্রশ্ন করেছিলাম সবকটার একটা রবীন্দ্রনাথের কবিতা দিয়ে, গান দিয়ে উত্তর দিয়েছিলেন মদন মিত্র। এবং বিশ্বাস করুন, এগুলোর মধ্যে থেকে আপনি কোনো রকম হেডলাইন করতে পারবেন না, কিন্তু প্রত্যেকটার মধ্যে মানে ছিল। তিনি যে কিছু না কিছু বার্তা দিচ্ছেন, সেই বার্তাটা ওর মধ্যে লুকিয়েছিল, কিন্তু টেকনিক্যালি সেই বার্তার পেঁচে মদন মিত্রকে ফেলা যায়নি। সেদিনই বুঝেছিলাম বিচক্ষণতা কাকে বলে। কিন্তু ওই বললাম, সবসময় একটা কম্পারেটিভ অ্যানালিসিস তো চলে। সুতরাং এক্ষেত্রে মুকুল রায় প্রয়াত নেতা, তিনি নিশ্চয়ই মদন মিত্রর থেকে এগিয়েছিলেন, কারণ তিনি ওই আহ্বান শুনে বা সতর্ক বার্তা শুনে, যেভাবেই দেখুন না আর কি, তৃণমূল থেকে সরে গেছিলেন, বিজেপি মুখী হয়েছিলেন। মদন মিত্র তখন এতটুকুন টলেননি, কিন্তু আজকে নিশ্চয়ই তার মনের মধ্যে কেউ একটা, হয়তো সেই সিদ্ধার্থ রাজ সিংয়ের সেই কথাটা কোথাও গিয়ে অনুরণিত হচ্ছিল, জানেন তো। চোখ বুঝছিলেন আর তারপরেই দেখছিলেন কানের মধ্যে টুং টুং করে বাজছে, ভাগ মদন ভাগ, ব্যাস সেখান থেকে দৌড় শুরু। তারপর দৌড়তে 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 মিলখার মতো তিনি অলিম্পিকে প্রায় মেডেল পেয়ে গেছিলেন আর কি, সেরকম ব্যাপার। তো যাই হোক, ওই কালকের চিঠিটার পরে কিন্তু তিনিও দৌড় শুরু করেছিলেন। এটা ঘটনাচক্রে কার্য কারণ এগুলো আপনারা মেলাতে যেতে পারেন, আমি যাচ্ছি না, কিন্তু ওটা জানি না। কিন্তু আমরা দেখলাম কালকে একটা চিঠি এলো, আর দেখলাম কালকেই তিনি তড়ি ঘড়ি হঠাৎ ছুটে গেলেন সন্দীপন সাহার বাড়ি। দেখা পাননি, কিন্তু আসলে তিনি ওখানে বিরিয়ানির গন্ধ পেয়েছিলেন। তার মনে হয়েছিল যে স্বর্ণকমল সাহা, সন্দীপন সাহার বাবা, তার তিনি কবে কোথাও নিশ্চয়ই একটা বলেছিলেন একদিন বিরিয়ানি খাওয়াবেন। তার মনে হচ্ছিল আজকের দিনটাই সেই বিরিয়ানি খাওয়ার জন্য প্রকৃষ্ট দিন। সুতরাং তিনি চলে গেছিলেন তার বাড়িতে। এতদিনের সম্পর্ক তো, আর তার মধ্যে বিরিয়ানির টান অমোঘ। এ পৃথিবীতে মানে রাজনীতিতে আমরা অনেক কিছু জিনিসকে সাম্প্রতিককালে কিন্তু আমরা অত্যন্ত মানে অদ্ভুতভাবে রাজনৈতিক বস্তু হয়ে যেতে দেখেছি। মানে বললাম তো, শুধু বুলডোজারকেই দেখুন, বুলডোজার একটা রাজনৈতিক বস্তু হবে কোনোদিন ভেবেছিলেন? হয়ে গেছে তো। আজকে জানলাম বিরিয়ানিও হতে পারে। কোনো কিছুকে ফেলনা যায় না রাজনীতিতে, এটা বুঝে গেছি। কিন্তু সৌজন্য জিনিসটা ভাবুন, বয়োজ্যেষ্ঠ তো, কালকে গেছিলেন, দেখা হয়নি, তাই জন্য ঠিক করলেন যে ঋতব্রত না, সন্দীপন সাহার সঙ্গে দেখা করতেই হবে। তাই জন্যই ঋতব্রতদের কাছে ছুটে গেছিলেন, কারণ ঋতব্রতর কাছে গেলেই তো সন্দীপন সাহাকে পেয়ে যাবেন। এবার মদন মিত্র যখন বিধানসভার দিকে গাড়ি নিয়ে ছুটছেন, তখনই কিন্তু কালীঘাট তৃণমূলের শিবরাত্রির চলতে, মানে কুণাল ঘোষ, তিনি আবার একটা অন্তিম রাজনৈতিক চেষ্টা করেছিলেন। রাজনৈতিক চেষ্টা কেন বললাম? আপনি আমি হলে তো আঁকড়ে ধরতাম, চেপে ধরতাম, যেতে দেবো না। রাজনীতিতেও বলা হয় যেতে নাহি দিব, কিন্তু তার স্টাইলটা অন্য। রাজনীতি সবসময় চায় পরিস্থিতিটা এমন করে দিতে যাতে যাওয়াটা বিপজ্জনক বলে মনে হয়, বা গিয়ে যাতে স্বস্তিতে থাকতে পারেন না, সেরকম রাস্তায় আর কি, সোজা কথা কাঁটা বিছিয়ে দেওয়ার মতো করে সচরাচর রাজনীতি আটকাতে চেষ্টা করে। তো কুণাল ঘোষ বলে দিয়েছেন, ইডি চিঠি দিয়ে শিবির বদলের জন্য চাপ দেওয়া হয়েছে, সেই জন্যই তিনি দৌড়েছেন। কিন্তু মদনদার শরীরটা যাবে আর মনটা কালীঘাটেই থাকবে। এটা বললেন কেন এই পরের লাইনটা? কারণ এতে ঋতব্রত শিবিরের মনে একটা উচাটন তৈরি হতে পারে, একটা সংশয় লাগতে পারে যে তাহলে কি তাকে জেনে বুঝে ওই ট্রয়ের ঘোড়ার মতো করে পাঠিয়ে দেওয়া হলো। ওই যে বললো শরীরটা যাবে, মনটা এখানে থাকবে। আসলে কালীঘাটপন্থী বোন ভেতরে নিয়ে মদন মিত্র তাদের দলে আসছেন কালীঘাট শিবিরের ধুরন্ধর হতে, এরকম একটা সংশয় ঋতব্রতদের মধ্যে কি তিনি তৈরি করে দেওয়ার চেষ্টা করলেন, যাতে ঋতব্রতদের ওই সংশয়টা আবার তার জন্য অসহনীয় লাগে।
মদন মিত্রের জন্য অসহনীয় লাগে। এবার কুণাল ঘোষ যেটা করেছিলেন সেটা হলো যাওয়াটা কনফার্ম ধরে নিয়েই মদন মিত্রকে ঋতব্রত শিবিরের শত্রু বানানোর একটা চেষ্টা করেছিলেন। কিন্তু দেখুন, টান অমোক টান, আর যে জিনিসটা বিরিয়ানি দিয়ে শুরু হয় না, সেই জিনিসটা কখনো খারাপ হতে পারে না, জানেন তো? এটা আমি বিশ্বাস করি। বিরিয়ানির একটা অদ্ভুত বিষয় আছে। কামারহাটির বিধায়ক মদন মিত্র তাকে যেভাবে মিত্র ভেবে, মানে মিত্র শব্দটা আছে তো, জড়িয়ে ধরেছেন ঋতব্রত রায়, এবং যেভাবে সবাই হাতে হাত ধরে ওলাভলি ওলাভলি করলেন, তাতে আপনার মুখ থেকেও তো অটোমেটিক্যালি বেরিয়ে আসবে ও লাভলি। কি অদ্ভুত একটা পরিস্থিতি দেখুন, সবার মুখ দিয়ে একরকম কথা বেরোচ্ছে। ঠিক যে কথাটা ঋতব্রত দিয়ে শুরু হয়েছিল, যাবতীয় দোষ কুণাল ঘোষ, না, কুণাল ঘোষেরটা বলেননি তারা বলেছিলেন যাবতীয় দোষ অভিষেকের দোষ। সেখান থেকে দেখুন সবার মুখ দিয়ে সেই এক কথা বেরিয়েছে। যতজন গেছেন, ওখানের 20 জন, এখানে সে 70 হোক 75 হোক, যা খুশি হোক, সবার এক কমন বক্তব্য। দেখে মনে হয় শপথ বাক্য পাঠ করার মতো করে পাঠ করছে। একই কথা তো মদন মিত্রও বলেছেন। দেখুন, একটা জিনিস তো পরিষ্কার, কুণাল ঘোষ যেটা বারবার সবার সামনে তুলে ধরার চেষ্টা করছেন, একটা সংশয় তৈরি করার জন্য বা একটা রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য, যেটাতে তাদের রাজনৈতিক লাভ হবে, যে যারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করেছেন তাদের একজনকেও পুলিশ অথবা এজেন্সি ছুঁয়ে দেখেনি। প্রত্যেকের বিরুদ্ধেই, হয়তো অনেকের বিরুদ্ধেই এদের মধ্যে কম বেশি মামলা ঝুলছে, সে আপনি ফিরহাদ হাকিমই বলুন বা বাকি সবাইকেই বলুন, কিন্তু এখন অবধি তারা আনটাচড। এবার এটা বলার মধ্যে দিয়ে উনি একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, রাজনৈতিক বার্তা, তিনি তার জায়গা থেকে করবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই জায়গাতেই মদন মিত্রর মনে হয়েছে যে কিছু জিনিস তো আলোচনায় না এলেই ভালো। অস্বস্তিকর প্রসঙ্গ কেউ চায় বলুন তো আলোচনার মধ্যে আসুক? সুতরাং মদন মিত্র কেন দলত্যাগ করলেন সেটা বলতে গিয়ে তিনি বলে দিয়েছেন ABCD। মানে রাজনীতিতে সবসময় ওই বললাম 2 2 4 হয় না, 5ও হয়, তো ঠিক সেরকম AB এর পর সবসময় CD আসে না, ABED এরকমও আসতে পারে আর কি। তো তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে তিনি ED নয়, তিনি ABর ভয় শিবির বদল করেছেন। AB নামে আপনারা জানেন, AB মানেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সবাই যেটা জানতে চায় সেটা হলো এতজনে মিলে ঠিক কীরকম ভয় পেয়েছিলেন এবং এতদিন এতটা ভয় নিয়ে কীভাবে বেঁচে থেকেছিলেন বলুন তো? যবে থেকে সারদা হয়েছিল আক্রমণ ছিল আমার দিকে। এই মদন মিত্র বসে আছে। সেদিন দলের নাম্বার 2 সাক্ষী রেখেছিলেন মদন মিত্রকে, আর এদিন কামারহাটির বিধায়ক অভিষেকের ভরসা রাখলেন কি? एक आदमी के लिए एक तो पूरा पार्टी 213 जिसको सीट मिला था उसको 70 वो एक आदमी अभिषेक बंदोपाध्याय। মদন মিত্রের শিবির বদলের অঙ্ক ততক্ষণে স্পষ্ট, আর তখনই মদন বাড়ের নিশানায় অভিষেক। কোন দিন করলেন? যেদিন ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে বিধাননগর আদালতে গেলেন অভিষেক, হাইকোর্টের ধমক খেয়ে। কে যাচ্ছে, কে আসছে, কে ডিজে মামলা, কি মামলা, এইসব আমাদের জানার খুব একটা এখন বিষয় নয়। তাহলে কোর্টের গুঁতোয় কণ্ঠস্বরের নমুনা দিতেই হলো অভিষেককে। ওদিকে আবার কণ্ঠ ছাড়ো জোরে মদনের, ও লাভলি। মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন শেষমেশ। ছায়ার সঙ্গে, মানে উনি এগিয়ে যেতেন, ওর ছায়াটাকে আমি ফলো করতাম, কিন্তু পার্শ্বসঙ্গী নয়। তাহলে পার্শ্বসঙ্গী কে? শিবির বদলেই কাকে নিশানা করলেন কামারহাটির বিধায়ক? একটা কথা কেন বলছি না যে দিদির আশকারা ছাড়া, যাকে আমরা বলি আশকারা, দিদির প্রশ্রয় ছাড়া তার হাইপো খোকাবাবু, সে কি এগুলো করার সাহস পেত? প্রশ্ন তবু রয়ে গেল, এই সেদিনও যিনি কালীঘাটে দাঁড়িয়ে গলা তুলতেন সেই মদনবাবুই রাতারাতি শিবির বদলালেন কেন? ইডির হাত থেকে বাঁচতে। মদন মিত্র
তিনি দীর্ঘদিনের নেতা, তিনি সেই চাপটা নিতে পারেননি। তার বাড়িতে যদি তার স্ত্রীকে এবং তার পুত্রদেরকে নোটিশ পাঠানো হয়েছে, রাজনীতিটা কোন জায়গায় যাচ্ছে? তো ও কি ভাবছেন ঋতুব্রতর কাছে গেলে ইডিওকে ধরবে না? ইডিওকে ধরবে, অনেক দুর্নমারি করেছে। ভয় পেয়ে না তো আপনার ছেলেকে অ্যারেস্ট করবো, আপনার মেয়েকে অ্যারেস্ট করবো, আপনার পরিবারকে অ্যারেস্ট করবো। যেমন একজন আজও চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কারণ সে আমায় কালকেই মেসেজ দিয়ে বলেছিল যে আমার পরিবারের সকলকে সামন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গেছিলাম, তখনই তার কোনো পজিশন ছিল না, কারণ পজিশন তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম সব ক্ষমতা থেকে। আমার তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি। ইডি ধরলে তবু কথা বলে জিজ্ঞেস করবে, ওখানে এবি কখন কোথায় তাড়ি দেবে, কি করে দেবে ভগবান জানে। শুনলেন, এবিতে ভয় এমএম মানে মদন মিত্রর, রাজনীতির ও লাভলি। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় কখন তাকে এই যাবতীয় পদ থেকে রিলিজ করেছিলেন এটা জিজ্ঞেস করবেন না। তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে বুঝতেই পারছেন দলটার যা অবস্থা রয়েছে, তাতে কখন কি চেঞ্জ হচ্ছে, কে থাকছেন কে চলে যাচ্ছেন, একটা স্ট্রাকচারের মধ্যে তো নেই। এটা এই যখন এরকম এমার্জেন্সি সিচুয়েশান হয় আর কি, তখন সব কিছু চটজলদি সঙ্গে সঙ্গে জানা যায় না, তখন ধরে নিতে হবে। উনি যখন বলেছেন নিশ্চয়ই ভাবলেও সেটা করেছেন আর কি, এটাকেই ধরতে হবে। কিন্তু তিনি যেভাবে বলছেন, তাহলে তার থেকে এটা মনে হতে পারে আপনাদের, আবার আপনারা তো অনেক রকম ভাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এদের আবার মানে ওই একটা সহানুভূতির ব্যাপার আছে না, যে জানতাম এই করবে, এদের ভয় দেখাচ্ছে। মানে তিনি আবার সবাইকে স্বেচ্ছায় পরামর্শ দিয়ে পাঠিয়ে দিচ্ছেন না তো পাশে। বলা যায় না, রাজনীতিতে সব সম্ভব, জানেন তো। ওই বললাম ট্রয়ের ঘোড়া কথাটা এমনি এমনি এসছে, এবার সেটা যে কে কোথায় কখন পুট করে দেবেন সেটা বলাটা কিন্তু খুব মুশকিল। এই যে দেখুন, এবিকে ভয় পেয়ে ঋতব্রতদের হাত ধরেছেন মদন মিত্র, যার মানে কালীঘাট তৃণমূল মানে মমতার সঙ্গ ছেড়েছেন তার অন্যতম পুরনো লেফটেন্যান্ট। কিন্তু যিনি রয়ে গেছেন সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগও কিন্তু অভিষেকেরই বিরুদ্ধে। এবার এটা আপনার শুনে বলবেন আবার তারপর বলবেন এটা আবার নতুন কি? ঠিকই, তার কারণ কিছুদিন আগেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেকের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ তুলেছিলেন, এবং তারপর অভিষেক যখন একটু নম্রভাবে তার সেই যাবতীয় আক্রমণগুলোকে সহ্য করে নিয়েছিলেন, তখন বলেছিলেন তিনি পিতৃসম, ব্যাস গোলে জল হয়ে গিয়ে তাকে সন্তান সম ভেবে নিয়েছিলেন। তাহলে এবার যে ক্ষোভটা উগড়লেন, এটাকে মানে তিনি কি ওই সন্তানের ওপর ক্ষেপে উঠেছেন কল্যাণ বলেই ধরতে হবে। মানে ফের ভোটের এই ভরাডুবির জন্য অভিষেককেই তো দায়ী করেছেন তিনি। বক্তব্য কিন্তু একই আছে, যখন তাকে ওই ঘুরিয়ে শয়তান বলেছিলেন আর যখন তাকে সন্তান বলেছিলেন, দুটোর মধ্যেও বক্তব্যের ফারাক হয়নি, এখনও হয়নি। সেদিক থেকে উনি ভদ্রলোকের এক কথা, বদল হয় না। এবার শুধু সঙ্গে আইপ্যাক আর অভিষেকের পিএ সুমিত রায়কেও নিশানা করেছেন, এবং কোনো রকম ডাক না করেই বলেছেন ওই ক্যামাক স্ট্রিটটাই নাকি সব শেষ করে দিয়েছে। দুদিন আগে যাকে সন্তান বলেছিলেন, ফের তার কুকর্মের ফিরিস্তি নিয়ে যে হাঁটে হাড়ি ভাঙলেন, সে দেখে একটা কথা হঠাৎ মনে পড়ে যাচ্ছিল, জানেন তো। কথায় আছে না, কুপুত্র যদি বা হয় কুমাতা কভু নয়। বাবাকে নিয়ে এরকম কোনো প্রবাদ নেই, কিন্তু এবারে পিতৃসম বলে দাবি করা করলেন বুঝিয়ে দিয়েছেন কুপুত্রই সব কেলেঙ্কারির মূলে, যাবতীয় দুর্নীতির জন্য দায়ী। এমনকি কেষ্ট থেকে ঋত, এদের যাবতীয় কুকর্মের জন্য ঘুরপথে অভিষেককেই দায়ী করেছেন কল্যাণ। এই পয়েন্ট টু বি নোটেড। মানে উনি তো আবার আইনজীবী, তাই একটু ওই আইনজীবীদের ভাষায় বললাম আর কি, কারণ সত্যি এই লাইনটা খেয়াল রাখবেন। কেষ্ট থেকে ঋতর কুকর্মের জন্য ঘুরপথে অভিষেককেই দায়ী করেছেন কল্যাণ। যা বলেছেন তার মানে ওটাই দাঁড়ায় অভিষেক বাঁচিয়ে দেবে জেনেই নাকি সবাই এইসব নেতারা এরা নাকি অন্যায় করেছেন। আচ্ছা, এটা বললে কল্যাণ আবার ওই কেষ্ট, ঋতব্রত এবং বাকি যা আছেন, তার মধ্যে হয়তো মদন মিত্র বা ফিরহাদ হাকিমও পড়েন, বাকি সবার সব অপরাধী অভিষেকের ঘাড়ে চালান করে দিলেন নাকি? জ্যোতিপ্রিয়, ভুলে গেছিলাম, অনুব্রত,
এবার সবার অপরাধগুলো যদি অন্যের ঘাড়ে চলে যায়, তার মানে তো সাপ মুক্তির মতো দোষ মুক্তি হয়ে গেল। আর দোষ মুক্তি মানেই তো ভালো তৃণমূল। তাহলে দোষ যার, সে খারাপ তৃণমূল একমাত্র, মানে অভিষেক। আর করলেন তিনি কি? তো একটা এটা অবশ্য খুব সহজ একটা প্রশ্ন হয়ে গেল, যিনি নিজে খারাপ তৃণমূল বাঁচছেন তিনি নিশ্চয়ই ভালো তৃণমূল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভালো তৃণমূল? দোষ কারো নয় গো মা। মানে দু একজন নেতা যারা ওই ঋতদের দলে যাননি, তাদের মধ্যে একজন কল্যাণ, তিনিও যখন এইভাবে মুখ খুলছেন, তখন কিন্তু গোটা ব্যাপারটাই ওই লালমোহন বাবুর ভাষায়, জটায়ুর ভাষায় হাইলি সাসপিসাস ঠেকছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও একজন ভালো তৃণমূলকে হারাবেন না তো? ক্যামাক্সিটটা শেষ করে দিল আমাদের দলটাকে শেষ করে দিল ক্যামাক্সিটটা। আজকে যারা বড় বড় বক্তৃতা দিচ্ছে অভিষেকের বিরুদ্ধে বলছে, 2022-এ যখন আমি বলেছিলাম তখন তো এরাই আমার বিরোধিতা করেছে। এবং সেদিনকে মমতাদি আমার পাশে না দাঁড়িয়ে থাকলে আমাকেই হয়তো দলটা ছেড়ে চলে যেত হতো। তোমরাই তো আইপ্যাককে মাথায় তুলেছো। তোমাদের মধ্যে কেউ কেউ সুমিত যদি দুবার কথা বলে তো জীবন ধন্য হয়ে গেছে তোমাদের। এই যে ইন্ডিভিজুয়াল যেগুলো আছে, ক্রিমিনালগুলো আছে, ঢুকেছে আজকে, তাদের তো অভিষেক বলেনি, তারা নিজেরা করেছে। কারণ জানে তাদের মাথার উপর অভিষেক ব্যানার্জি আছে, বাঁচিয়ে দেবে সব জায়গা থেকে। আপনাদের মনে আছে সেই 1975-এ দিওয়ার সিনেমাটার কথা? ইদানিংকালে এটা বারবার বলছি, কারণ বারবার ঘুরে ফিরে এরকম সব সিনেমার সঙ্গে সিনেমার মতো লাগছে পুরো সব কিছু। সেই যে বিজয়, মানে অমিতাভ বচ্চন বলেছিলেন, মেরে পাস বিল্ডিং হ্যায়, প্রপার্টি হ্যায়, ব্যাংক ব্যালেন্স হ্যায়, তোমারে পাস ক্যা হ্যায়? রবি মানে শশী কাপুর শান্ত হয়ে সেই বলছিলেন, মেরে পাস মা হ্যায়। এবার কথা হচ্ছে, মা কি ছিলেন আর কি হইলেন? আজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে পারেন, मेरे पास मदन है, चंद्रिमा है, फिराद है, तुम्हारे पास क्या है? মমতা তখন কি বলবেন? হ্যাঁ বলতে পারেন মেরে পাস এবি হ্যায়, মানে অভিষেক আছে। কিন্তু যা দেখা যাচ্ছে তাতে তো সেদিনটা বেশি দূরে নেই যখন মমতার কাছে একমাত্র অভিষেকই থেকে যাবে। কিরকম সিনেমাটিক ব্যাপার হচ্ছে না গোটা ব্যাপারগুলো সব কিছু? এর থেকে এই রকম মানে ওই মাঝে মধ্যে যে একটা টার্নিং থাকে না, টুইস্ট কাহানি মে, মানে সিনেমায় যেগুলো হয় সেগুলোর থেকে অনেক বেশি টুইস্ট এখন কিন্তু এই রাজনৈতিক কাহানিতে আছে। সিনেমায় দেখুন প্রতিশোধ একটা কমন ফ্যাক্টর। আজকের বঙ্গ রাজনীতিতে কে যে কার বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছেন বুঝতে পারবেন। হ্যাঁ, অনেকে বলবেন যে এর ভেবে ঠেবে যারা এই সমস্ত ফলো টলো করেন তারা বলবেন হ্যাঁ একটা প্রতিশোধ তো অবশ্যই শুভেন্দু অধিকারী নিয়ে ফেলেছেন। একসময় যে অভিষেকের জন্য তাকে শাসক দল ছাড়তে হয়েছিল বলে শোনা যায়, আজ সেই তিনি শাসক দলের কাণ্ডারি, এবং তার সামনেই অভিষেকের কারণে সবাই দল ছেড়ে দিচ্ছে। এবার এটাকে পোয়েটিক জাস্টিস বলা যায় কিনা জানি না, কিন্তু সোজা কথা হচ্ছে জাস্টিস ফিরিয়ে দেওয়ার চেষ্টা, বিচারটাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা বা প্রতিশোধ নেওয়ার চেষ্টা কেউ ছাড়ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল হেরেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরেছেন, আশেপাশে সবাই তাকে ছেড়ে গেছে। এখন একমাত্র তার কাছে নিজের অস্তিত্ব বাঁচানোর লড়াইটা ছাড়া আর কিছু পড়ে নেই। প্রশ্ন তো এখানে, কীভাবে নিজের এতদিনের ইমেজটাকে বাঁচিয়ে রাখবেন তিনি, কিভাবে লড়াইটা লড়বেন, কিভাবে আদৌ অস্তিত্ব, ইমেজ ভুলে যান, অস্তিত্বটা, দলটা কোনটা কিভাবে রাখবেন। দেখুন ভাবছিলাম, জানেন তো এটা যখন এই ধরনের বিষয়গুলো হয় না, মাথা কাটাতে হয় প্রচুর, সহজ না তো ব্যাপারটা। আমার ধারণা যাদের ভাবার তারা ভাবছেন আমরা ভেবে আর কী করবো, কিন্তু আমরা জাস্ট অপশানগুলো আমাদের তো এইটুকুনি আছে ভাবনা, আমরা সেগুলো ভাবছিলাম। প্রথম রাস্তাটা ধরুন, তৃণমূলকে তিনি একটা সহানুভূতির হাওয়ায় শক্তিশালী করে তুললেন। এই একজন দুজন থেকে ঠিক আছে, আমাকে কেন্দ্র করে তৃণমূল গড়ে উঠেছিল, আবার আমি গড়ব, আমি গড়েছিলাম আমিই গড়ব বলতে পারেন। কে পাশে থাকলো না থাকলো কিচ্ছু এসে যায় না, আমি তো আছি, আমার ইমেজ আছে, শেষ কথা। ওই সবাই তো বলতেন তখন যে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, তো ধরে নিন তাহলে তো ল্যাম্প পোস্টরা গেছে, একটা পোস্ট তো রয়েছে।
আজকের দিনে এই কথাটা অনেকগুলো কারণে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স, শারীরিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা, এই সমস্ত কিছু মাথায় রেখে বলতে হবে। এটা অনেকটা ওই আরশোলার থেকে পাখির উদ্ভবের মতো একটা বিবর্তনবাদের কথা মনে পড়িয়ে দিতে পারে। দ্বিতীয় রাস্তাটা চমকপ্রদ। রাজনীতিতে এত চমক দেখছি না, ওই জন্য ভাবতে ভাবতে যে কোনো চমক, আজকেও দেখছিলাম আর মনে হচ্ছিল, সবাই যখন চলে যাচ্ছে, দরজা খুলে বসে আছে ঋতব্রতরা, একটার পর একটা চেয়ার আসছে, একজন একজন করে বসে যাচ্ছে, হঠাৎ হয়তো দেখলো মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ তাদের শিবিরে ঢুকে বললেন, যোগ দিয়ে ফেললেন। এবার দেখুন, ঋতব্রতদের তরফে কিন্তু অফার রয়েছে, এটা বলতে পারবেন না তাকে মানে কেউ নিজের থেকে এসছেন, ওরা তো নিজের থেকে এসছেন বলছেন, কেউ ডাকেনি। বিজেপি ওই বিরিয়ানির গন্ধ শুকে ধরুন লাস্ট এই মদন মিত্র গেছেন, কেউ ডাকেনি। সেই নির্মল ঘোষ নিজে চলে গেছিলেন, আমি তো এমনি খাই এর মতো, আমি তো এমনি আসি বলে চলে এসেছিলেন, ধাক্কা খেয়ে ফেরত চলে গেছেন, সেটা আলাদা কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো সেই চাপটা নেই, কারণ তার কাছে অফার রয়েছে, আমন্ত্রণ রয়েছে। বিজেপির মার্গদর্শন মণ্ডলীতে যেরকম আদবানীদের জায়গা করে দেওয়া হয়েছিল, ঋতব্রতরা তো তেমনভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়েছিলেন, পরামর্শদাতা। এটাও অবশ্য কঠিন, কারণ এই চাওয়াটার মধ্যেই কাটা খায় নুনের ছিটে দেওয়ার ব্যাপারটা রয়েছে আর কি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এটা মেনে নেওয়াটা কঠিন, যদিও রাজনীতিতে শেষ কথা বলে তো কিছু হয় না। একবার দৃশ্যটা ভেবে দেখুন তো, যদি তাই হয়, হঠাৎ করে যদি ঢুকে পড়েন ওখানে, কিছু বলার নেই। সবাই তো বলেছেন যে একা মমতাকে মাথার ওপর তুলে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় চলে এলে ওখানেই বসে যাবেন, তাহলে তো গোটা ব্যাপারটা আবার তৃণমূলই রয়ে গেল, তাহলে তো তৃণমূল আর ভাগযোগী রইল না, তাহলে তো এটাই দাঁড়াবে। এভাবে কিন্তু ঋতর হাত থেকে তৃণমূল পুনরুদ্ধার করতেই পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবছেন তো তাহলে অভিষেকের কি হবে? রাজনীতি বড় কঠিন জিনিস। ওই আমে দুধে মিশে যাওয়ার ব্যাপারটা, তাতে কে কোথায় কি করে গড়াগড়ি খায় সে আপনারা খুব ভালো করে জানেন। একবার ওই মমতা তৃণমূলের 21শে জুলাইয়ের ব্যানারটার দিকে তাকান তো, কোথাও অভিষেকের নামগন্ধ নেই। সেই যে একবার গণ্ডগোল হয়েছিল মনে আছে, একটা ইগল লড়াই চলছিল মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেকের মধ্যে, নেতাজি ইন্ডোরের সভা, কর্মী সভা, অভিষেকের সভায় মমতার ছবি নেই, মমতার সভায় অভিষেকের নাম নেই, ছবি নেই। তারপর এরকম কিন্তু ঘটেনি, না নাম না ছবি। মানে ভাবতেই পারেন কৌশলগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যেই অভিষেককে পরিত্যাগ করে ফেলেছেন। যদি সেটাই হয় তাহলে তো গোল মেটেই গেল, সেক্ষেত্রে বরঞ্চ ঝামেলায় পড়ে যাবেন ঋতব্রত। ভাববেন না মজা করছি, একটা কথা মনে রাখবেন, একটা খেলার জগতে একটা কথা আছে, ফর্ম টেম্পোরারি, ক্লাস পার্মানেন্ট। আজকে কেউ দুম করে খেলে দিতে পারে, কিন্তু যাদের ক্লাস আছে তারা যে কোনো সময় জ্বলে উঠতে পারে। পারফর্মারদের কখনো আন্ডার এস্টিমেট করতে নেই, এটা জানেন বলেই তো শুভেন্দু অধিকারী শত্রু শেষ রাখতে চাইছেন না। এবার যেটা পড়ে থাকছে এগুলোর পর, সেই রাস্তাটা দেখিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বলেছেন যদি ক্ষমা টমা চান তাহলে তারা মমতাকে তাদের শহীদ দিবসের মঞ্চে একটা জায়গা দিতে পারেন। এবার আপনারা সবাই জানেন ওই কংগ্রেসে থাকাকালীনই তো মমতা বন্দ্যোপাধ্যায় ওই 93 সালে মহাকরণ অভিযানটা করেছিলেন, তাতেই তো 13 জন শহীদ হয়েছিলেন। আর শহীদ দিবস তারপর থেকেই সেটা, এবং সেটা শিবির বদল করে জাস্ট শহীদ দিবসটাকে হাইজ্যাক করে নিয়েছিলেন মমতা। আজ সেই শিবিরই মমতাকে চান্স দিতে চাইছে, ভাবা যায়। শেষমেশ এই অফারে রাজি হয়ে গেলে এটাও কিন্তু আবার উল্টো দিকে পোয়েটিক জাস্টিস বলে কারোর মনে হতে পারে। দিলীপ ঘোষের মতো কেউ কেউ কিন্তু বলছেন যে রাজনৈতিক মান সম্মান বাঁচানোর এটাই নাকি শেষ রাস্তা, বা সেটা শেষ নাকি শেষের শুরু, নাকি শূন্য থেকে শুরু, সেটা কে বলতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে ছিলেন কংগ্রেস নেতাদের সঙ্গে, তিনি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। তিনি যদি কংগ্রেসের মঞ্চে আসেন, এসে যদি বলেন যে আমার ভুল হয়েছিল, কারণ যারা
যুব কংগ্রেসের পতাকা নিয়ে, কংগ্রেসের পতাকা নিয়ে নিজেদের বুকের রক্তে তারা সেই পতাকাকে ভিজিয়ে দিয়েছিলেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে ডাক কংগ্রেস, যুব কংগ্রেস দিয়েছিল, সেই সমস্ত শহীদদের অন্য পতাকা তলে নিয়ে যাওয়াটা ঠিক হয়নি। স্বাগত তাকে। কংগ্রেসের শহীদ দিবসে যদি মমতা ব্যানার্জি যান, প্রায়শ্চিত্ত হবেই, সম্মান রক্ষাও হয়ে যাবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টের অনুমতি সাপেক্ষে একটা শহীদ দিবস করার অনুমতি পেয়েছেন ওই তারামণ্ডলের সামনে। সেখানেও সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে, যে সময় বেঁধে দেওয়া হয়েছে, তার বাইরে করা যাবে না, 12:30 পর্যন্ত সময়টা, এবং তার মধ্যে 3000-এর বেশি লোকজন নিয়ে যাওয়া যাবে না। এবার এটা এক ধরনের রক্ষাকবচ বলতে পারেন, কারণ বর্তমান পরিস্থিতিতে যদি লোক ওর থেকে কমও হয় হয়তো তাতেও লজ্জার কিছু থাকবে না। বলা তো যাচ্ছে না যেভাবে লোকজন কমছে, লোকজন চলে যাচ্ছে। সুতরাং এক ধরনের রক্ষাকবচ তারা পেয়ে গেলেন। আর নয়তো বলতেই পারবেন তারা এই লোক সংখ্যা বেঁধে দেওয়া ছিল, সেই জন্য লোক আনেননি, সে যাই হোক। কিন্তু এই যে তাকে নিজেদের মঞ্চে একটা জায়গা দেওয়ার কথা বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি, তার পেছনে তো একটাই ফ্যাক্টর, সেটা হলো ক্ষমতার থেকে চলে যাওয়া। বিরাট শিক্ষা এটা। ক্ষমতায় থাকা আর না থাকা, এটাই তো ফারাক গড়ে দেয়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তবু লড়াই করছেন, কিন্তু হারে হারে টের পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা সময় অভিষেকের নিরাপত্তা সুনিশ্চিত করতে সামনে পেছনে পুলিশ তটস্থ হয়ে থাকতো, এমনকি অভিষেক যেখানে থাকতেন সেখানে রাস্তা বন্ধ হয়ে গেছিল, লোকজন যেতে পারতো না। আর এখন অভিষেককে আদালতে ছুটতে হচ্ছে, তাদের কাছে রক্ষাকবচ চাইতে হচ্ছে, যাতে রাস্তায় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া না হয়, মানে ডিমের হাত থেকে যাতে বাঁচতে পারেন, তাই জন্য পুলিশ যাতে বাঁচায়, এখন এই রক্ষাকবচ চাইতে হচ্ছে। কারণ অন্য যে রক্ষাকবচ চেয়েছিলেন সে রক্ষাকবচে আমল দেয়নি আদালত। ডিম খাবেন না এইটার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়ার পরেই অভিষেক গলার স্বরের নমুনা দিতে গেছেন। একটা সময় বারবার ইডি সিবিআইয়ের হাজিরা এড়িয়েছে, কিন্তু এখন ক্ষমতা হারার এই পরিস্থিতি বদলে গেছে। কোর্টের চাপে কণ্ঠস্বরের নমুনা দিতেই হলো। বিধাননগর আদালতে দেওয়া এই 5 মিনিটের রেকর্ডিংটাই কিন্তু আপাতত ওই অভিষেকের প্রাণ ভোমরা হয়ে যেতে পারে, জানেন তো। কারণ কণ্ঠস্বরের নমুনা মিলে গেলে তা সিআইডির হাতে উস্কানিমূলক মন্তব্যের একটা অকাট্য প্রমাণ হয়ে যাবে। কিন্তু সেটা নিয়ে অভিষেকের বিশেষ ভয় যে আছে বলে তো মনে হয় না, কারণ তিনি তো নিজেই বুক বাজিয়ে বলেছেন, এটা তো আমার গলা, আমিই বলেছি, ঠিক করেছি বলেছেন তিনি। বরং এই কণ্ঠস্বরের নমুনা যদি ইডি বা সিবিআই এরা অন্য কোনো জায়গার সাথে মিলিয়ে দেখে, সেই ভয়টাই তো তিনি পেয়েছেন। আপনাদের বারবার বলছি, এই জন্যই তো আদালতের কাছে আগাম আশ্বাস চেয়েছিলেন যে এটা অন্য কারোর সাথে মেলানো হবে না। কিন্তু সেই বললাম না, সময় বদলে গেছে, সব উল্টো হচ্ছে, সব বিরুদ্ধে যাচ্ছে। তাই যথারীতি এই রক্ষা কবচটাও অভিষেক পাননি। যদিও তার একটাই রক্ষা কবচ এখন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এখনও বলছেন কি লড়াই করছে ছেলেটা, যে যাচ্ছে যাক, একা লড়ে যাচ্ছে, বাঘের বাচ্চা। এবার মুশকিল হচ্ছে এই বাঘের বাচ্চা, মানে এই বাঘ ঠাগের কথা শুনলেই আবার ওই অনুব্রতর কথা মনে পড়ে যায়। তাকেও তো একটা সময় বাঘ ঠাগ বলা হতো, বীরভূমের বাঘ। সেই বাঘ হতো নিশ্চিন্তে অন্য লোকের খাঁচায় গিয়ে ঢুকে পড়েছে। বাঘ বলাটা রিস্কি, কোন খাঁচায় কখন ঢুকতে হয় কিচ্ছু বলা যায় না।